এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ফান অ্যান্ড লার্ন চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগতম করছি সবাইকে। তো এটা আমাদের থার্ড ভিডিও, দুইটি ভিডিও দেখেছেন। তো মেইনলি আমাদের নাম ছিল স্টাডি অরবিট, আমরা নাম চেঞ্জ করে দিয়েছি চ্যানেল। তো এই চ্যানেলে আপনার নিয়মিত ভিডিও পাবেন অ্যান্ড এসএসসি স্টাডি রিলেটেড বিষয়বস্তু আমরা ফানের সাথে পড়ব। তো দেখা যাক, আজকে আমরা বিজিএস এর চ্যাপ্টার 12 স্টার্ট করব। তো বিজিএস চ্যাপ্টার 12, এই চ্যাপ্টারের আমরা কয়েকটা 2-3টা পর্বে ভাগ করব অ্যান্ড প্রত্যেক দিন একটা করে পর্ব আপনারা পেয়ে যাবেন। তো এই চ্যাপ্টারের শুরুতে যেটা আছে আপনাদের যদি দেখায়, এই চ্যাপ্টারের শুরু থেকেই যদি বলা যায়, এই চ্যাপ্টারের শুরুতেই গিয়ে আছে, এটা হচ্ছে বাংলাদেশের অর্থব্যবস্থা। তো এখানে বাংলাদেশের অর্থব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ব্যাংক সম্পর্কে তথ্য দেওয়া আছে। তো ব্যাংক আমরা নেক্সট দিনে পড়ব। আগে আমরা বাংলাদেশের আয় ব্যয়ের খাতসমূহ চিনতে পারি। তো বাংলাদেশের এই যে আয় ব্যয়, বাংলাদেশের এই যে গেরিলা ফোর্স আছে, দেন বাংলাদেশের কত ফোর্স আছে, বাংলাদেশের বিভিন্ন সরকার শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের সরকার টাকা ওয়েস্ট হয়, তো ওয়েস্ট না, এটা আসলে ব্যয় হয়। তো সো এই সব কিছু মিলেই বাংলাদেশের অনেক টাকা ব্যয় হয়। তো ব্যয় করার জন্য আবার বিভিন্ন পদ্মা সেতু নির্মাণ করে, সে অনেক সেতু নির্মাণ করে, এখানে অনেক টাকা ইনভেস্ট হয়। সো এই ইনভেস্ট কার টাকা দেওয়া হয়? এগুলো জনগণের টাকা দিয়ে হয়। তো এইসব টাকা আসে কোথা থেকে? এইসব টাকা আসার জন্য বিদেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, সেখান থেকে টাকা পায়। এছাড়াও বিভিন্ন ধরনের সরকার আমাদের ভ্যাট দেয়, কর দেয়। সো এইসব করের মাধ্যমে টাকা পেয়ে থাকে। সো এইসব বিষয়বস্তু, আয় ব্যয়ের বিষয়বস্তু আজকে সম্পর্কে আমরা জানবো। সো এই ফার্স্ট লেকচারে আমরা সর্বপ্রথম বাংলাদেশের আয়ের উৎস সম্পর্কে জানবো। সো আয়ের উৎস বাংলাদেশের যদি আমরা বলি, বাংলাদেশের এই যে মানে ব্যয় কীভাবে হয়, ব্যয়টা হচ্ছে বাংলাদেশের প্রশাসন পরিচালনা করার জন্য। দেন আপনাদের আছে হচ্ছে প্রশাসন পরিচালনা সহ আপনাদের দেশ রক্ষা, দেন আপনাদের বিভিন্ন ধরনের জনগণের উন্নয়ন, এই ডেভেলপমেন্টের জন্য অনেক হিউজ মানি, একটা হিউজ লেভেলের মানি কিনা ইনভেস্ট হয়। সো ইনভেস্টের জন্য আয় দরকার। সো এই আয়টা কীভাবে করে? এই আয়টা আসলে দুই রকমভাবে করে। একরকমভাবে হচ্ছে কর রাজস্ব আয় একটা, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আরেকটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। সো এই দুইভাবে মেইনলি আমাদের বিডি গভর্নমেন্ট ইনকাম করে, আয় করে। সো আজকের মেইন আলোচনা আমাদের এই কর রাজস্ব নিয়ে। আমরা সাইডে কর রাজস্ব লিখে নিই। সো এই রাজস্ব মানে কি? রাজস্ব মানে যদি দেখি, রাজস্ব মানে হচ্ছে সরকার জনগণের থেকে বিভিন্ন উপায়ে টাকা নেয়। এই টাকা নেওয়ার সিস্টেমটাকেই বলা হয় রাজস্ব আদায়। অ্যান্ড এই যে কর নিচ্ছে, কর মানে হচ্ছে আরোপিত, মানে এই যে সরকার আমাদের থেকে টাকা নিচ্ছে, বিনিময়ে আমরা জনগণ কী পাচ্ছি? জনগণের এক্ষেত্রে কোনো উন্নয়ন হচ্ছে না। অর্থাৎ এই কর রাজস্ব হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেমে সরকার টাকা নেয়, সরকার জনগণের থেকে টাকা নেয়, কিন্তু বিনিময়ে জনগণ সিদ্ধ কয় মিনিট আছে? 4 মিনিট আছে। এই শোনো, সবাই শোনো, এই আসো, এখানে আসো, এই শুদ্ধ এখানে আসো, এই স্বচ্ছ এখানে আসো, এই শুদ্ধ দাঁড়াও। এইভাবে আমরা ধরো একজনকে বললাম, সে কি আমার কথা শুনবে? বললাম এই একটা চিপস দে, এই দাঁড়া 5 মিনিট দাঁড়া, আমি একটা চিপস নিয়ে আসতেছি, একটা চিপস দে। সে কি আমাকে চিপস দেবে? দেবে না কিন্তু। তো বিনা উদ্দেশ্যে কেউ কিছু করে না। তো সেখানে জনগণ কিসের জন্য করতেছে? হ্যাঁ, জনগণের অন্যান্যভাবে কিন্তু জনগণের উন্নয়ন করতেছে সরকার, কিন্তু সেটা এই আয়ের মধ্যে আমরা ফেলবো না। আমরা এই যে আয়ের কথা বলি, এই কর মানে কি? অর্থাৎ ট্যাক্স। কর রাজস্ব মানে জনগণ কিছু পাবে না। কর রাজস্বের ভিতর বিভিন্ন উৎস আছে,
বিভিন্ন উৎস আছে কর রাজস্বের। তো সেই সব উৎস যদি আমরা একটু দেখি, যেরকম বাণিজ্য শুল্ক, একটা হচ্ছে বাণিজ্য শুল্ক। শুল্ক মানে কি? শুল্ক মানে হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, যেটাই করি না কেন, আমদানি রপ্তানি যেটাই করি না কেন, এই সময় আমাদের একটা ভ্যারিফাই করতে হয়। এই ভ্যারিফাই করতে হওয়ার জন্য সরকারকে কিন্তু এয়ারপোর্টে টাকা ওয়েস্ট করতে হয়, তাদেরকে বিভিন্ন ধরনের টাকা ওয়েস্ট করছে। সেই টাকা ওয়েস্ট করার জন্য সেই টাকা তার দিবে কোথা থেকে? সেই দিবার জন্য সেই সরকার শুল্ক বসাইছে, যাতে জনগণ থেকে এই টাকা নিয়ে সেই টাকা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যয় করতে পারে। সো এটা হচ্ছে বাণিজ্য শুল্ক অর্থাৎ আমদানি রপ্তানির জন্য সরকার জনগণের উপর যে কর ধার্য করে, যে রাজস্ব ধার্য করে, তো বিভিন্ন আমদানি রপ্তানি কিন্তু জনগণের উপর না, মেনলি দ্রব্যের উপর। এরপর আছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক হচ্ছে সেইটা যেটার মাধ্যমে মূলত যে মাদক দ্রব্যগুলো আছে, চিনি, মদ, আফিম, গাঁজা, এই সকল উপর যে কেরোসিন, ওষুধ, মূলত এই সকল উপর যে সরকার কর ধার্য করছে, এটা আবগারি শুল্ক। মূলত মেইনলি যাতে মানে মাদকটা হ্রাস পায়, মাদক দ্রব্যে, এবং জনগণ নেশা মুক্তি হতে পারে, মানে ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য সরকার এটা করেছে। এরপর তোমার আছে হচ্ছে আয়কর। আছে কি? আয়কর। আয়কর আয়কর মানেই হচ্ছে ট্যাক্স, জনগণের উপর যে কর ধার্য করা হয় প্রত্যেকটা জনগণের উপর, সেটাকেই বলা আয়কর। মূলত 3.5 লাখ টাকার বেশি কারো থাকলে তাকেই কেবলমাত্র নির্দিষ্ট হারে কর দিতে হয়, এবং এই করটা প্রগতিশীল হারে, প্রোগ্রেসিভ হারে বাড়ে। অর্থাৎ 3.5 লাখের প্লাস টাকা, যত টাকা আছে তত টাকা অনুসারে হারে এই করটা দিতে হয়। সো এইভাবে দেখো, এইভাবে করে আমার বইয়ে অনেকগুলো বিষয় দাগানো আছে। সো দাগানোর ভিতরে আমি তোমাদের অপরিচিত বিষয়গুলো শুধু মানে রিলেট করে দিচ্ছি। এখানে বলতে গেলে কিছু অবশ্যই অপরিচিত নেই, সবই তোমাদের মানে পরিচিত লাগবে। সো এখানে সবাই অপরিচিত নেই, এখানে বাংলাদেশের সরকারের আয় হচ্ছে আজকে আমরা দেখলাম, কালকে আমরা এটা দেখবো। সো খুব দ্রুত আমরা 1 শট আকারে এটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা যাক, তোমরা পাশেই থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আরও ডিটেইলে সব, তোমরা যদি বলো তাহলে আরও ডিটেইলে ব্যাখ্যা করার চেষ্টা করবো। এটা কেমন লেগেছে সেটা বলবে, আর যদি আরও ডিটেইলে ব্যাখ্যা করতে চাও, মানে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে, তাও বলো। আমি বই দরকার হলে বই নিয়ে ব্যাখ্যা করতে শুরু করে দেবো। সো প্লিজ সাবস্ক্রাইব, নিউ চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার। বন্ধুদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে, অ্যান্ড নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।